টেকনিক্যাল ডিপার্টমেন্ট বিষয়টা আসলে কি? যখন নতুন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসতে চায় অথবা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আসতে চায় তখন তাকে টেকনিক্যাল ডিপার্টমেন্ট সম্পর্কে আসলে কি জানতে হবে? বেসিক যে স্টাডিগুলো আছে প্রোডাক্ট নিয়ে ওগুলোর উপরে ওরা পড়াশোনা করে, বাট এর বাইরেও প্র্যাকটিক্যাল কিছু বিষয়ের উপরে ফোকাস দিতে হয়। ওই ধরনের নলেজগুলো আমি মনে করি তাদের গ্যাদার করা ভেরি ইম্পর্টেন্ট। এক জায়গায় কাজ করতে যাই তখন আমাদেরকে অনেক ধৈর্য অথবা অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তো এই ইন্ডাস্ট্রিতে যেহেতু সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা ইন্ডাস্ট্রি, এখানে কোন স্কিল অথবা কিভাবে কাজ করলে আসলে সে সাস্টেইন ভাবে হচ্ছে যেখানে কাজ করতে পারবে। টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করতে গেলে কোন কোন বিষয়ের উপরে স্পেসিফিক নলেজ থাকাটা ইম্পর্টেন্ট, আমি যে বিষয়গুলো বলছি অলরেডি ওগুলোর উপরে ফোকাস দিই তাহলে আসলে অনেক বেশি ইজি হয় কি কাজ করতে। আচ্ছা, একজন গার্মেন্টস টেকনোলজিস্টের জন্য প্যাটার্ন মেকিং জানাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? প্যাটার্ন মেকিংটা ভেরি ইম্পর্টেন্ট। প্যাটার্নকে বলা চলে আপনার একটা স্যাম্পলিং স্টেজে এবং গার্মেন্টস একটা হার্ট বলা চলে। প্রথম ধাপের ভিতরেই প্যাটার্নটা আন্ডারস্ট্যান্ড করাটা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট। ফিট সেশন আসলে বিষয়টা কি? যখন আমাদের ফ্যাক্টরি একটা স্যাম্পল ডেভেলপ করে পাঠায় সেটাকে আমরা ফিট করি, তো এই জন্য বায়ার আসলে আপনার ক্লিয়ার করে দেয় স্পেসিফিক বেসড অন দ্য মেজারমেন্ট পয়েন্ট আমি কতটুকু প্লাস মাইনাস নিতে পারবো। আসসালামু আলাইকুম, স্টিচ ল্যাব ইনস্টিটিউটের সেকেন্ড পডকাস্টে আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে আছেন সেলিম জাবেদ স্যার। তিনি একজন গার্মেন্ট টেকনোলজিস্ট নেক্সট সোর্সিং সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে, এবং তার বিগত কিছু জার্নির বিষয়ে যদি আমরা কিছু বলতে চাই তাহলে একটু তার বায়োডাটাটা আমরা দেখে নেই। তার ক্যারিয়ার শুরু হয় 2007 সাল থেকে। তার জীবনের ক্যারিয়ারের প্রথম যাত্রা শুরু হয় ইয়ং থেকে, যেখানে তিনি 2 বছর কর্মরত ছিলেন। তারপর ইন্টিমেটস অ্যাপারেলে ছিলেন তিনি 1 বছর। এর পরবর্তীতে তিনি সিটেক্স লিমিটেডে ছিলেন 4 বছর, ফোরেজ গ্রুপে ছিলেন 4 বছর। এর পরবর্তীতে নেক্সট সোর্সিং সার্ভিসেসে বর্তমানে হচ্ছে 8 বছর ধরে কর্মরত আছেন। তো আমরা একটু সেলিম জাবেদ স্যারের সাথে কথা বলি। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা স্যার, বর্তমানে যখন আপনি আপনার ক্যারিয়ার শুরু করেন এখানে তো অনেক ধরনের ইন্ডাস্ট্রি ছিল, তো টেক্সটাইল অথবা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসার মোটিভেশনটা অ্যাকচুয়ালি আপনার কী ছিল, একটু যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ স্টিচ ল্যাব ইনস্টিটিউটকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। তো বেসিক্যালি আমি ফার্স্ট অফ অল আমার একটু পরিচয়টাই দিই। আমি সেলিম জাবেদ। আমি একটা ইউকে বেস বাইং অফিসে কর্মরত আছি অ্যাজ এ গার্মেন্ট টেকনোলজিস্ট হিসেবে। বেসিক্যালি আমার কোম্পানিটা ইউকে বেস কোম্পানি। ইভেন আপনারা জানেন হয়তো নেক্সট সোর্সিং ইজ দ্য ভেরি বিগেস্ট ব্র্যান্ড ইন দ্য ইউকে মার্কেট। আমাদের ইউকেতে অলমোস্ট মোর দেন 500 স্টোর আছে নেক্সট সোর্সিংয়ে, এবং ইউকে নাম্বার 1 ব্র্যান্ড বলা চলে। ইভেন আমাদের শুধু বাংলাদেশ ছাড়াও আমাদের আরও বিশ্বের 11টা কান্ট্রিতে আমাদের নেক্সট সোর্সিংয়ের অফিস আছে। লাইক শ্রীলঙ্কাতে আমাদের অফিস আছে, ইন্ডিয়াতে আছে, চায়নাতে আছে, হংকংয়ে আছে, পাকিস্তানে আছে। সো আমি লং টাইম অলমোস্ট 8 ইয়ার্স জার্নি আপনার নেক্সট সোর্সিংয়ে। তো বেসিক্যালি আমার ক্যারিয়ারটা আমি শুরু করি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে 2007-এ। বেসিক্যালি আমার যেটা মনে হলো আমাদের বাংলাদেশের মধ্যে একটা বিগেস্ট মার্কেট হলো আরএমজি সেক্টর। এটা আসলে অনেক ডিমান্ড এবং অনেক বিশাল পরিধি। সো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি আরএমজি সেক্টর নিয়ে কাজ করব, আমি এটাতে অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম। তো সেক্ষেত্রে আমি 2007 সালে আমার কেরিয়ার স্টার্ট হয় ইও1-এ আমি জব করি ল্যাবরেটরিতে। একটা হলো আপনার ফ্যাব্রিক এবং গার্মেন্ট টেস্টিং ল্যাবরেটরি। আপনারা হয়তো জানেন ইও1 যে ল্যাবরেটরি এটা অনেক ভেরি বিগেস্ট এবং অনেক হাই স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি বলা চলে ওভেনের মধ্যে স্পেশালি। আর আপনারা তো জানেন মনে ইও1 আমাদের বাংলাদেশের মধ্যে ভেরি ফেমাস অ্যান্ড পপুলার, অলমোস্ট নাম্বার 1 ব্র্যান্ড বলা চলে ইও1। এরপরে আমি ইও1-এ যখন 2 বছর কাজ করি আমি ল্যাবরেটরিতে। সো ল্যাবরেটরিতে কাজ করার পরে আমি ফ্যাব্রিক এবং টেস্টিং সম্বন্ধে খুব ভালো নলেজ গ্যাদার করি। দেন আমি চিন্তা করলাম যে আসলে গার্মেন্টসের মধ্যে কোন ডিপার্টমেন্টটা অনেক বেশি ভ্যালুয়েবল এবং ক্রিয়েটিভিটি। তো আমার কাছে মনে হলো যে টেকনিক্যাল ডিপার্টমেন্টটা অ্যাকচুয়ালি আসলে
অনেক ইন্টারেস্টিং একটা ডিপার্টমেন্ট এবং অনেক ভ্যালুয়েবল একটা ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে আমি ডিসাইড করি আমি ডিপার্টমেন্ট মুভ করব। এরপরে আমি আমার যদি আসলে ডিটেলস বলতে যাই, আমার একটা কলিগ ছিল, ওনার একটা আঙ্কেল ছিল, উনি ইয়ে জব করে টেকনিক্যাল ডিপার্টমেন্টে। তো ওনার বাসায় ওনারা প্যাটার্ন শিখায়, বেসিক্যালি প্যাটার্ন এবং টেকনিক্যাল যেই ডিপার্টমেন্টের উপরে উনি শিখায়। তারপর আমি আমার ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে আমি ওই আমার আঙ্কেল সাজাদ আঙ্কেল ওনার কাছে আমি প্যাটার্নের নলেজগুলা গ্যাদার করি অ্যাকচুয়ালি। দেন প্যাটার্নের যখন আমি মোটামুটি বেসিক যে জিনিসগুলা, টেকনিক্যালের যে বেসিক জিনিসগুলা ওগুলা গ্যাদার করার পরে আমি 2009-এর দিকে আমি ইন্টিমেট প্লাসে জয়েন করি আপনার টেকনিক্যাল ডিপার্টমেন্টে অ্যাজ এ এক্সিকিউটিভ হিসাবে। তো ওখানে আমি প্রায় 1 বছর কাজ করি। 1 বছর কাজ করার পর আমার প্যাটার্ন টেকনিক্যাল সম্বন্ধে অনেক ভালো নলেজ হয়। এরপর আমি ওখান থেকে সুইচ করে আমি সিটেক্স লিমিটেডে জব করি। সিটেক্সে ছিলাম আমি অলমোস্ট 4 ইয়ার্স। ওখানে আমি আপনার ডিপার্টমেন্ট হেড বলা চলে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট হেড, টেকনিক্যাল প্লাস স্যাম্পল ডিপার্টমেন্টটা আর আমি হেড ছিলাম। ওখানে আমি দীর্ঘ 4 বছর কাজ করি। দেন আমি 2014 সালে জয়েন করি ফোরেজ গ্রুপে। আপনারা জানেন ফোরেজ গ্রুপ অ্যাকচুয়ালি বিগেস্ট গ্রুপ ইন চিটাগং মার্কেট, অনেক ভালো গ্রুপ। তো আমি ফোরেজ গ্রুপে দীর্ঘ 4 বছর কাজ করি। দেন আমি চিন্তা করলাম যেহেতু আমার ফ্যাক্টরিতে আসলে অনেক দিনের কাজ করা হলো এবং আমার ফ্যাক্টরি লেভেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সপিরিয়েন্স হলো, সেক্ষেত্রে আমার একটা হোপ ছিল যে আমি আসলে বাইং অফিসে জব করব। তো সেই সুবাদে আমি 2018 সালে আমি আপনার নেক্সট সোর্সিংয়ে একজন গার্মেন্ট টেকনোলজিস্ট ছিল চিটাগং অফিসের জন্য। তো আমি তখন অ্যাপ্লাই করি এবং আমি সিলেক্টেড হই। তো এরপর থেকে আলহামদুলিল্লাহ 2018 সাল থেকে টিল নাও আমি আপনার নেক্সট সোর্সিংয়ে কর্মরত আছি অ্যাজ এ গার্মেন্ট টেকনোলজিস্ট হিসাবে। আচ্ছা, মানে আমরা বুঝতে পারছি যে এখানে যে আপনার এই ইন্ডাস্ট্রিতে আসা এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে অনেক কি বলবো, মানে প্রথমে ইন্ডাস্ট্রিতে ঢুকে তারপর হচ্ছে যে এটার এক্সপিরিয়েন্স মনে হয় আপনি কোনটাতে হচ্ছে যে আগে যাবেন, দেন ফিগার আউট করে আপনি আস্তে আস্তে মানে আপনার লক্ষ্যের দিকে গেলেন আর কি। রাইট। আচ্ছা, যাক, আমাদের খুবই ভালো লাগলো শুনে। এখন এই টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেহেতু আপনি আপনার ক্যারিয়ার হিসাবে নিয়েছেন, তো আমাদের কিছু প্রশ্ন আছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট রিলেটেড। যেমন টেকনিক্যাল ডিপার্টমেন্ট বিষয়টা আসলে কি, মানে এটা কিভাবে কাজ করে, এবং যখন নতুন সাপোজ কেউ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসতে চায় অথবা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তখন তাকে টেকনিক্যাল ডিপার্টমেন্ট সম্পর্কে আসলে কি জানতে হবে, বেসিক ধারণাটা কি হবে? হ্যাঁ, টেকনিক্যাল ডিপার্টমেন্ট আমি আগেও বলছি, এখন একটু বলি। টেকনিক্যাল ডিপার্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট অফ দিস আরএমজি সেক্টর। তো বেসিক্যালি টেকনিক্যাল ডিপার্টমেন্টটা হলো ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট এই জন্য, আমাদের যখন একটা কাস্টমার একটা যারা ডিজাইনার আছে ওরা যখন কোনো স্পেসিফিক স্টাইলের উপর ডিজাইন করে, আপনার ডিজাইনারটা শুধু ডিজাইন করে, এরপরে আপনার ওই স্টাইলটাকে পূর্ণরূপে রূপান্তরিত করার জন্য যা কিছু করা লাগে আপনার, লাইক স্যাম্পল মেকিং, ফিড, মেজারমেন্ট, কনস্ট্রাকশন, পূর্ণাঙ্গ রূপ দিয়ে বায়ারের ডিমান্ড অনুযায়ী আপনার যে বায়ার যে স্টাইলটা চাচ্ছে ওটাকে ফিক্স আপ করার জন্য বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কাজটা করা দরকার মেইনলি, সেটা হলো আপনার মেইনলি টেকনিক্যাল ডিপার্টমেন্ট যারা কর্মরত আছে ওনারাই করে আর কি, অ্যাজ পার বায়ারের যে ডিমান্ড বা বায়ারের যে রিকোয়ারমেন্ট ওটা ফুলফিল করার জন্য। আচ্ছা, টেকনিক্যাল ডিপার্টমেন্টে তাহলে যেটা বোঝা যাচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে, রাইট, এক্স্যাক্টলি লাইক কাইন্ড অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, রাইট। ইভেন প্রোডাক্ট নট অনলি প্রোডাক্ট ডেভেলপমেন্ট টু এন্ড কাস্টমার পর্যন্ত পৌঁছানো, আপনার যে কোনো টেকনিক্যাল রিলেটেড ইস্যু নিয়ে লাইক ডেভেলপমেন্ট টু প্রোডাকশন ফলো আপ করাই আপনার টেকনিক্যাল ডিপার্টমেন্টের কাজ বেসিক্যালি। আচ্ছা স্যার, ধরুন একজন ফ্রেশার নতুন টেকনিক্যাল ডিপার্টমেন্টে তার প্রথম পা রেখেছে, তো সেই ক্ষেত্রে তাকে কি বিষয়ে হচ্ছে যে জ্ঞান অর্জন করতে হবে, অথবা তাকে কি বিষয় জেনে তারপর এখানে আসতে হবে, মানে এই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন। ধন্যবাদ। নর্মালি দেখা যাচ্ছে যে আপনার একটা স্টুডেন্ট যখন পড়াশোনা শেষ করে আপনার এই সেক্টরটাতে কাজ করতে আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা ওখানে আপনার বেসিক
যে স্টাডিগুলো আছে প্রোডাক্ট নিয়ে ওগুলোর উপরে ওরা পড়াশোনা করে, বাট এর বাইরেও প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো কিছু বিষয়ের উপরে ফোকাস দিতে হয়, ওই ধরনের নলেজগুলা আমি মনে করি তাদের গ্যাদার করা ভেরি ইম্পর্ট্যান্ট। ওই নলেজের মধ্যে যেমন ধরেন লাইক যে বায়ারের ট্যাগ রিভিউ, মেজারমেন্ট, স্যাম্পল ফিটিং, ওয়ার্কম্যানশিপ, এবং বায়ার যে কমেন্টস দিচ্ছে, যে বায়ারের যে কমেন্টসগুলো, যে আন্ডারস্ট্যান্ডিং এবং বায়ারের সাথে কমিউনিকেশন, এই যে বিষয়গুলো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্রেশারদের ক্ষেত্রে। কারণ প্রথমে যখন ওরা আসে আপনার ওই জিনিসগুলো তো ওরা ওভাবে নলেজ থাকে না, রাইট, এক্স্যাক্টলি। সেক্ষেত্রে এই বিষয়গুলোর উপরে যদি ওরা এক্সট্রা ফোকাস দিয়ে এবং এক্সট্রা নলেজ গ্যাদার করে, সেক্ষেত্রে পেশারদের জন্য কাজ করাটা অনেক বেশি ইজি। আচ্ছা, তারা যখন এই কাজগুলো কর্মরত অবস্থায় থাকবে তখন মানে কোন স্কিল অথবা মানে থাকে না, মানে আমরা যখন একটা জায়গায় কাজ করতে যাই তখন আমাদেরকে অনেক ধৈর্য অথবা মানে অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তো এই ইন্ডাস্ট্রিতে যেহেতু সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা ইন্ডাস্ট্রি, এখানে কোন স্কিল অথবা কিভাবে কাজ করলে আসলে সে সাস্টেইনভাবে হচ্ছে যখন কাজ করতে পারবে, এটা একটা যদি ছোট করে একটা বর্ণনা করতেন। হ্যাঁ, বেসিক্যালি আমিও একটু আগে আপনি যে কোশ্চেনটা করেছেন আমি এখানে অনেকগুলা বিষয় ক্লিয়ার করে দিয়েছি। বেসিক্যালি যে আসলে এই সেক্টরটাতে বিশেষ করে টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করতে গেলে কোন কোন বিষয়ের উপরে স্পেসিফিক নলেজ থাকাটা ইম্পর্টেন্ট, আমি যে বিষয়গুলো বলছি অলরেডি, লাইক ওই বিষয়গুলোর উপরে যদি নলেজ থাকে বা ওগুলোর উপরে ফোকাস দেয় তাহলে আসলে অনেক বেশি ইজি হয় কি কাজ করতে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের আরেকটা কোশ্চেন আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা স্যার, আমাদের পডকাস্টগুলো যেহেতু গার্মেন্টস, টেক্সটাইল অথবা ফ্যাশন রিলেটেড স্টুডেন্টরাই হচ্ছে মানে বেশিরভাগই দেখে, তো তাদের কিছু কোয়েশ্চেন থাকে এবং কিছু কোয়েশ্চেন থাকে যারা হচ্ছে জানতে ইচ্ছুক হয়। তো তাদের উদ্দেশ্যে আমারও কিছু কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে আমি আপনাকে ধাপে ধাপে হচ্ছে যে জিজ্ঞেস করব। যেমন প্রথম কোয়েশ্চেনের ভিতরে কোয়েশ্চেনটা হলো, একজন গার্মেন্টস টেকনোলজিস্টের জন্য প্যাটার্ন মেকিং জানাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। প্যাটার্ন মেকিংটা ভেরি ইম্পর্টেন্ট। প্যাটার্নকে বলা চলে আপনার একটা স্যাম্পলিং স্টেজে এবং গার্মেন্টস একটা হার্ট বলা চলে। প্যাটার্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি প্যাটার্ন না বুঝেন তাহলে আপনি একটা গার্মেন্টসের যে বেসিক নলেজ, আপনার ফিট, মেজারমেন্ট, আপনি এটা সম্বন্ধে মানে আপনি ওই নলেজটুকু পাবেন না। সো প্যাটার্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা বুঝতেছি তাহলে মানে প্রথম ধাপের ভিতরেই প্যাটার্নটা আন্ডারস্ট্যান্ড করাটা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ আমি আপনাকে যদি আরেকটু ডেপথলি ক্লিয়ার করি, আপনার একটা আর&জি সেক্টরে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। ফার্স্ট অফ অল হলো ডিজাইনার একটা ডিজাইন করে, ডিজাইনারটা ডিজাইন করার পরে যে বায়ার আছে, বায়ার যদি ওর ডিজাইনটা পছন্দ হয় যে আমি এই ডিজাইনটা উপরে কাজ করব, সেক্ষেত্রে আপনার বায়ার এবং যে ডিজাইনার ওনারা এটা টেকনিক্যাল ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করে। সো টেকনিক্যাল ডিপার্টমেন্টের ওই জায়গাটাতে প্যাটার্নটা হলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি প্যাটার্ন না বুঝেন তাহলে বায়ার যে স্টাইলটা চাচ্ছে, সে যে ডিজাইনটা ডেভেলপ করবে সেই ডিজাইনটা সে পারফেক্টলি করতে পারবে না। সো সেই জন্য প্যাটার্ন ভেরি ইম্পর্টেন্ট, প্যাটার্ন জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্যাটার্নে আসলে কি কি ধরনের কাজগুলো হয় সেগুলো যদি একটু এক্সপ্লেন করেন। হ্যাঁ, প্যাটার্ন, ধন্যবাদ। প্যাটার্নটা বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হলো ম্যানুয়াল প্যাটার্ন এবং একটা হলো আপনার সফট প্যাটার্ন, যেটা আমরা কম্পিউটারের মধ্যে করি। সো বেসিক্যালি প্যাটার্নটা অনেক ইম্পর্টেন্ট, প্যাটার্ন হার্ড বলা চলে। ম্যানুয়াল প্যাটার্ন যেটা হলো আমরা সেটাকে আমরা ম্যানুয়ালি করি, আমাদের যে হার্ড প্যাটার্ন যে বোর্ড আছে বোর্ডের মধ্যে করি, আর সফট প্যাটার্নটা হলো আমরা কম্পিউটারে করি। বেসিক্যালি প্যাটার্ন যে কেউ আপনার শিখতে গেলে বা স্টার্টিং যে পয়েন্টটা অথবা লেভেলটা সেটা আপনার ম্যানুয়ালি করতে হয়। ম্যানুয়ালি আপনি বেসিক নলেজটা গ্যাদার করার পরে দেন আপনি চাইলে কম্পিউটারে করতে পারেন আর কি। সেক্ষেত্রে কম্পিউটারে করতে গেলে আপনার বিভিন্ন সফটওয়্যার আছে, লাইক লেকট্রা, জিটিক্যাট, গারবার, অপটিক্যাল, আরও অনেকগুলো সফটওয়্যার আছে। সফটওয়্যারের উপরে বেস করে আপনার প্যাটার্নগুলো করা হয় আর কি নর্মালি। বাট আপনার কম্পিউটারে করতে গেলে হয় কি আপনার বেসিক যেই নলেজটা, যেটা আমরা বলা হার্ড প্যাটার্ন, ওটা আপনাকে নলেজ থাকলে দেন আপনি ইজিলি কম্পিউটারে করতে পারেন। আচ্ছা, সেই ক্ষেত্রে কেউ যদি ম্যানুয়ালি করতে চায়, এটা তো আমরা সম্পূর্ণ হাতে হিসেবে করা হয়, আর পিসির জন্য হচ্ছে যে কিছু সফটওয়্যার ইউজ করতে হয়, সেটার জন্য হচ্ছে যে আর্টের নলেজটা হচ্ছে যে আমাদের লাগে। এবং যেহেতু এটা
ফ্যাশন ডিজাইনিং টাইপ এবং মানে টেকনিক্যাল সাইডের বিষয়। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে, যেটা খুবই কমন প্রশ্ন, যে টেকনিক্যাল পার্সন যারা আছে, যে এক্সেল মানে যে এক্সেল, MS ওয়ার্ড অথবা এ ধরনের যেসব সফটওয়্যারগুলো আছে, এটা জানাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, এক্সেল শিট অথবা গুগল ডক্স এই ধরনের বিষয়গুলো? বেসিক্যালি প্যাটার্ন সফটওয়্যারটা টোটালি একটা ডিফারেন্ট সফটওয়্যার। এটা টোটালি ডিফারেন্ট। এটা নট লাইক এ MS ওয়ার্ড অর এক্সেল অর এনি আদার্স থিংস। এটা টোটালি ডিফারেন্ট সফটওয়্যার প্যাটার্নটা। এটা সাথে আপনার যেটা আমরা MS ওয়ার্ড বা এক্সেলে নর্মালি কাজ করি, ওগুলোর সাথে ম্যাচ নেই আর কি। এটা সম্পূর্ণ সফটওয়্যারে আপনার অনেকগুলো ফাংশন থাকে। হ্যাঁ স্যার, আপনি তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পয়েন্ট আউট করেছেন, সেখানের ভিতরে টেক প্যাক অথবা হচ্ছে ডিজাইন প্যাক একটা হচ্ছে যে বিষয় আছে। আসলে বিষয়টা কি, কাইন্ডলি আমাদেরকে একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, ধন্যবাদ। টেক প্যাক এবং ডিজাইন প্যাক বলতে, টেক প্যাক এবং ডিজাইন প্যাক বেসিক্যালি একই জিনিস। কেউ হয়তো কোনো বাইরের ক্ষেত্রে টেক প্যাক মেনশন করে, কোনো বায়ার সেটাকে ডিজাইন প্যাক হিসেবে মেনশন করে। বেসিক্যালি টেক প্যাক এবং ডিজাইন প্যাকটা যারা ডিজাইনার, যারা ডিজাইন নিয়ে কাজ করে, ওনারাই মেক করে। সাপোজ আপনি একটা বেসিক শার্ট তৈরি করবেন, ওই শার্টের যে ডিজাইনার যিনি আছেন, উনি আপনার সব কিছু প্রত্যেকটা স্পেসিফিক পয়েন্টে এটা মেনশন করা থাকে। লাইক আপনার কলারের কোথায় কোন স্টিচ হবে, আপনার স্লিভের শেপটা কেমন হবে, আপনার স্লিভে কোন ধরনের স্টিচ হবে। দ্যাট মিনস টোটাল স্টিচিং এবং যে ডিজাইনটা, ওই আপনার সব কিছু ওখানে যেটাকে একদম ডিটেলস আকারে মেনশন করা থাকে, যেটাকে বলা হয় নর্মালি টেক প্যাক। ইভেন সেখানে আপনার দেখা যাচ্ছে যে আমরা স্টাইলিংয়ের ক্ষেত্রে আমাদের একটা টি শার্টের মধ্যে বা একটা শার্টের মধ্যে আমাদের অনেক ব্লক থাকে, আমরা কোন ব্লকটা ইউজ করব, কোন মেজারমেন্টটা ইউজ করব, ডিটেলস মেনশন থাকে। দ্যাট মিনস টোটালি আমি এক কথায় বলতে গেলে টেক প্যাক এবং ডিজাইন শিটটা হলো আপনার সব কিছু ডিজাইন ডিটেলস মেনশন করা থাকে, যেটা দেখে ফ্যাক্টরি এবং আপনার যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করে ওনারা ইজিলি বুঝতে পারো। ওটাই হলো বেসিক্যালি টেক প্যাক। আচ্ছা, সেক্ষেত্রে স্যার এখানে আরেকটা বিষয় উল্লেখ করেছিলেন, যেটা মনে হয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিট সেশন। আসলে বিষয়টা কি, মানে ফিট সেশন মানে এটা কি কোনো ধরেন কোনো বায়ার আসলো, তিনি কি এটা মেজারমেন্ট করে দেয়, নাকি এটা অটোমেটিক কোথাও উল্লেখ করা থাকে এই ধরনের? ধন্যবাদ। বেসিক্যালি ফিট সেশন বলতে আমরা যেটা বুঝি, যখন আমাদের ডিজাইনার যখন একটা ডিজাইন করে, সে বায়া যখন ডিজাইনটা চুজ করে, যখন এটা আমরা কোনো ফ্যাক্টরিতে সেটা ডেভেলপমেন্টের জন্য আমরা যখন এটা হ্যান্ড ওভার করি, ফ্যাক্টরি যেটা করে ওই স্পার আমাদের ডিজাইন শিট এবং মেজারমেন্ট করার পরে পুরো আপনার একটা ইনিশিয়াল যেটা স্যাম্পল বা ডেভেলপমেন্ট স্যাম্পল যেটা বলে, ওই স্যাম্পলটা ফ্যাক্টরি মেক করে আমাদের স্পার টেক প্যাক এবং ডিজাইন প্যাকগুলো, যেটা আমি আপনাকে একটু আগে ক্লিয়ার করলাম। টেক প্যাকটা অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য বলছি আপনাকে, আমি আবারও রিপিট করলাম। তো যখন ফ্যাক্টরি একটা স্যাম্পল মেক করে আমার স্পেক অনুযায়ী, ডিজাইন প্যাক অনুযায়ী, সেটাকে আমাদেরকে ফিট করতে হয়। ফিটটা এরকম হয়, আমরা দুইটা ওয়েতে ফিট করি। এটা হলো আমাদের দেখা যাচ্ছে যে আপনার লাইভ মডেল থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের যে বিভিন্ন সাইজ রেঞ্জ অনুযায়ী, সাপোজ ধরুন লাইক আমাদের নিউবর্ন একটা রেঞ্জ থাকে, বেবি বয়েস, ওল্ডার গার্লস, মেন্স, লেডিস, ওভাবে আমাদের বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরি থাকে, সাইজ ক্যাটাগরি থাকে। ওটা অনুযায়ী যখন আমাদের ফ্যাক্টরি একটা স্যাম্পল ডেভেলপ করে পাঠায়, সেটাকে আমরা ফিট করি। অ্যাকচুয়ালি সব সময় লাইভ মডেলও তো ফিট করা হয় না। লাইভ মডেল বেস সাইজ যেগুলো হয় নর্মালি, সাপোজ আমরা মেন্সের ক্ষেত্রে আমরা M সাইজ, লেডিসের ক্ষেত্রে M সাইজ অথবা 12 সাইজ, এটা এক একটা কান্ট্রি ওয়াইজ সাইজ ক্যাটাগরি আছে, ওটাই ফিট করি। তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে এখন তো আসলে অনেক আপডেটেড সব কিছু। লাইক আমাদের বাইং অফিসে যেমন দামি থাকে, ফ্যাক্টরি লেভেলেও দামি থাকে। প্রত্যেকটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাটলিস্ট বেস সাইজ হলেও, সেক্ষেত্রে যদি গ্রেডেড সাইজ হয়তো অনেক বেটার। তো সেটা আমরা যে স্যাম্পল যেটা বায়ার ফ্যাক্টরি যেটা ডেভেলপ করলো, ওই স্যাম্পলটা আমরা ফিট করে দেখি। ফিটটা বোঝা হলো আমরা যে লাইভ মডেল যদি হয় লাইভ মডেলে পড়াই, আর নাহলে ডামিতে পড়ানোর পর আমরা দেখি যে এটা কোথাও ফিটিং ইস্যু হচ্ছে কিনা, লাইক আমার চেস্টের ক্ষেত্রে টাইট হচ্ছে কিনা, লেন্থে বেশি বড় হচ্ছে কিনা, আমার সময় দেখা যাচ্ছে হাইকিং হয়, টপ বটম আপ ডাউন হয়, ফ্রন্ট ব্যাক, হ্যাঁ, এই ধরনের কিছু ইস্যু থাকে। ওই ইস্যুগুলোকে আইডেন্টিফাই করার জন্যই নর্মালি আমরা ফিট করে থাকি।
তো ইনিশিয়াল স্যাম্পল থেকে একদম মানে এন্ড প্রসেস যে স্যাম্পলগুলো আমাদের স্যাম্পলের বিভিন্ন স্টেপ থাকে সবগুলো স্টেজে কিন্তু আমরা নর্মালি ফিট করি। ফিট করার পর দেখা যাচ্ছে যে আমরা এটা বায়ারের কাছে পাঠাই। বায়ার এরপরে বায়ার নিজেই ফিট করে। বায়ার ফিট করার পরে দেখা যাচ্ছে বায়ার ফিটটা করে মূলত বায়ার এবং আপনার এই যে গার্মেন্ট টেকনোলজিস্ট যারা আছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট এবং অনেক সময় ডিজাইনারও থাকে, সবাই সম্মিলিতভাবে ফিট করায়। ফিট করার পরে যদি দেখে যে সেটা কোথাও লাইক একটু টাইট হচ্ছে বা লুজ হচ্ছে, কোথাও ফিটিংয়ে একটু আনকমফোর্ট ফিল করতেছে, দেন বায়ার সেটাকে কমেন্টস করায়। ওই কমেন্টস অনুযায়ী আমরা আবার ফ্যাক্টরিকে ওই কমেন্টসগুলো দিই বা ফলো আপ করি। এটার উপর আমরা আবার রিভাইস ফিট করি বা রিফিট করি। এটাকে বলে মূলত ফিট আর কি, এটাই ফিট সেশন। আচ্ছা আচ্ছা স্যার, এখানে আপনি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে বায়ার যে কমেন্টসগুলো করে। স্যার আপনিও তো একজন বায়ার, হ্যাঁ, এখন অ্যাজ এ আমি কোম্পানি যদি বায়ার কোনো অথবা আপনি কোনো একটা কমপ্লেন দিলেন, আপনার যেহেতু এটার বিষয়ে একটা পূর্ববর্তী এক্সপিরিয়েন্স আছে, এটাকে আমি আসলে কীভাবে পজিটিভলি হ্যান্ডেল করতে পারি যেটা হচ্ছে যে আমার বায়ার এটাতে হচ্ছে যে হ্যাপি থাকে এবং পরবর্তীতে কোনো ধরনের ঝামেলা না হয়? নর্মালি ফিট সেশন অথবা আপনি যেটা কমেন্টসে কথা বললেন, নর্মালি আমরা যেটা করি, আমরা যখন ইনিশিয়ালি কোনো স্যাম্পল ফ্যাক্টরি থেকে রিসিভ করি, এটা আমরা নিজেরা ফিট করার পর আমাদের যে ফাইন্ডিংসগুলো আছে সেটা আমরা আমাদের একটা ওয়ার্কবুক বলে, আমরা যে কোনো একটা স্টাইলের এগেনস্টে, এটা প্রত্যেকটা বাইরের ক্ষেত্রে আছে আইটেম ওয়াইজ স্টাইল ওয়াইজ একটা ওয়ার্কবুক থাকে, ওখানে সব কিছু ডিটেলস মেনশন করা থাকে, লাইক আপনার ফিট কমেন্টস, সাইজ স্পেক, আপনার বিভিন্ন যে স্যাম্পলের যে স্টেজগুলো থাকে ওটা কোন স্টেজে আমি কি পাচ্ছি, ওভারঅল ডিজাইন ফ্যাক অ্যাটাচমেন্ট সব কিছু থাকে। তো আমরা যখন যে কোনো স্টেজ যখন আমরা ফিট করি, আমাদের ফাইন্ডিংসগুলো আছে সেটা আমরা ফাইন্ডিংসগুলো দিয়ে দিই, দেন বায়ারের ফাইন্ডিংসগুলো দিয়ে দেয়। এরপরে বায়ার ফাইন্ডিংসগুলো দেওয়ার পর আমরা যেটা করি, ফ্যাক্টরিকে আমরা হ্যান্ড ওভার করার পরে আমরা ফ্যাক্টরির সাথে একটা বিসি কল করি, অথবা আমরা ফ্যাক্টরিকে আমাদের যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে ওনাদেরকে আমাদের অফিসে ইনভাইট করি। এরপর আমরা ওনাদেরকে সব কিছু কমেন্টস যে বায়ারের যে রিকোয়ারমেন্ট সেটা আমরা ওনাদেরকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পরে যাতে ওনারা পরবর্তী যে স্টেপটা আছে স্যাম্পলে ওটা ওনাদের কাজ করতে অনেক ইজি হয়, সেক্ষেত্রে আমরা ওভাবে কাজ করি নর্মালি। আচ্ছা আচ্ছা, যাক। আচ্ছা, এটার পাশাপাশি আপনি আরেকটা প্রশ্ন হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে পয়েন্ট আউট করেছিলেন স্যাম্পল ডেভেলপমেন্ট প্রসেসের বিষয়। হ্যাঁ স্যার, আমরা জানতে চাচ্ছি কাইন্ডলি স্যাম্পল ডেভেলপমেন্ট প্রসেস যেটা আছে সেটা ধাপে ধাপে আসলে কিভাবে করতে পারি, একটু জেনারেল নলেজ আমাদের শিক্ষার্থীদের জন্য। হ্যাঁ রাইট, স্যাম্পল ডেভেলপমেন্টের যে বিষয়টা, যেটা আমি একটু আগে এটা নিয়ে ডিসকাস করছি, আর একটু ক্লিয়ার করি। বাইরে যখন আমাদের কোনো একটা ইনিশিয়াল ট্যাগ প্যাক দেয় সেটা আমরা ফ্যাক্টরিকে হ্যান্ড ওভার করি। ফ্যাক্টরি এটাকে ফার্স্ট অফ অল একটা টেস্ট, যদি নিউ কোনো আইটেম হয় সেক্ষেত্রে একটা টেস্ট স্যাম্পল অথবা মোকআপ স্যাম্পল করে, এটা ওটা করে, ওটা করার পর আমাদেরকে পাঠানোর পর আমরা সেটা ফিট করি। ফিট করার পরে যদি কোনো কমেন্টস থাকে বা কোনো ফাইন্ডিংস থাকে সেটা আমরা ফ্যাক্টরিকে শেয়ার করি, দেন আপনার ফ্যাক্টরি এটাকে ফাইনাল স্যাম্পল মেক করে। আচ্ছা, মানে এটা ছিল জাস্ট ইনিশিয়াল একটা প্রসেস। আচ্ছা আচ্ছা স্যার, আমরা হচ্ছে আমাদের আর লাস্ট যে ইম্পর্টেন্ট টেকনিক্যাল কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে গার্মেন্টস মেজারমেন্টে টলারেন্স বলতে কি বোঝায়? ধন্যবাদ, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। টলারেন্স বলতে আমরা যেটাকে বুঝি নর্মাল, সাপোজ আমার একটা গার্মেন্টস যে আমি মেক করব, বায়ার যে আমাকে যে স্পেসিফিকেশনটা দিছে বা যে মেজারমেন্ট চার্টটা দিছে, তো ওটার মধ্যে আমার কতটুকু প্লাস অথবা মাইনাস অ্যাকসেপ্টেবল, ওটাকেই বলে নর্মালি টলারেন্স। সাপোজ ধরেন আমি আপনার একটা সিম্পলি বলি, আপনার এই শার্টের যে শার্ট পরছেন আপনি, এটা লেন্থ হলো 50 cm, 50 cm ধরেন, যদি আমি সিএমএ মেজারমেন্ট করি 50 cm যদি হয়, সেক্ষেত্রে আমার প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমার একটা প্লাস মাইনাস টলারেন্স থাকে। সাপোজ ধরুন আমি আপনার লেন্থে 1 cm প্লাস হলে আমার সেটা অ্যাকসেপ্টেবল এবং মাইনাস হলেও সেটা অ্যাকসেপ্টেবল, ওটাকেই বলে নর্মাল আমাদের টলারেন্স লেভেল। সাপোজ আপনি 1 cm এর বাইরে যদি 2 cm হয় বা 2.5 cm হয়, সেই ক্ষেত্রে লেন্থে হলে আপনার সেটা অনেকটা ফিট ইস্যু হয় না, বাট আপনার শর্টেজ হবে অথবা আপনার লং হবে, রাইট, এক্স্যাক্টলি। কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে, সাপোজ আপনার আর্মহোল যে পয়েন্টটা, ধরেন আমার 20 cm মেজারমেন্ট, সেখানে যদি আমার 3 cm মাইনাস হয়ে যায় 17 cm, তাহলে আমার কী হবে, আপনার ফিটে এটা টাইট হবে, এটা আমি ওয়ারিং করতে পারবো না। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার 3 cm যদি বেশি প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে আমার ওয়ারিংয়ে অনেক লুজনেস আসবে, যেটাকে আমরা বলি। তো এই জন্য বায়ার আসলে আপনার ক্লিয়ার করে দেয় স্পেসিফিক বেসড অন দ্য মেজারমেন্ট পয়েন্ট আমি কতটুকু প্লাস মাইনাস নিতে পাবো।
ওইটাই হলো আমার অ্যাকসেপ্টেবল রেঞ্জ, যেটাকে বলে টলারেন্স মিন্স রেঞ্জ। আমি অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যেই আমাকে থাকতে হবে। সেটা আপনার লাইক ডেভেলপমেন্ট টু আনটিল প্রোডাকশান, আপনি স্যাম্পল স্টেজ থেকে প্রোডাকশান পর্যন্ত ওই টলারেন্সটাই থাকে মেনশন করা পয়েন্ট ওয়াইজ, এবং আপনাকে ওই টলারেন্সের মধ্যেই নিতে হবে, সেটা প্লাস অথবা মাইনাস হয়। এর বাইরে হলে কিন্তু আপনার হবে না, সেটা আপনার ফিট ইস্যু হবে, ওয়ারিংয়ের ট্রাভেল হবে। ও আচ্ছা, খুবই সুন্দর। তাহলে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা স্যার, এসপিআই জিনিসটা কি এবং এটার গুরুত্বটা আসলে কতটুকু? এসপিআই হলো এটা আপনার একটা শর্ট মিনিং। এটা যদি ফুললি যেটাকে আমরা বলতে গেলে এসপিআই স্টিচ ফার ইঞ্চ, স্টিচ ফার ইঞ্চ, দ্যাট মিনস আমার ফার ইঞ্চের মধ্যে আমার কয়টা স্টিচ হবে, ওইটাকেই বোঝায় নর্মালি এসপিআই। আর স্টিচের ক্ষেত্রে যদি আমি বলতে যাই তাহলে আপনি একটু বেটার বুঝবেন, কারণ এসপিআই এটা ভেরি শর্ট মিনিং। আমাদের একটা প্রোডাক্টের মধ্যে লাইক বিভিন্ন ক্যাটাগরি আপনার স্টিচ থাকে, বিভিন্ন ক্যাটাগরি লাইক আপনার প্লেন মেশিন স্টিচ, ওভার লগ স্টিচ, ফ্যাড লগ স্টিচ, ফ্ল্যাট লগ স্টিচ, জিগজ্যাগ স্টিচ, বিভিন্ন স্টিচ থাকে। ওই স্টিচটা আমার স্ট্যান্ডার্ড, আমাদের প্রত্যেকটা বায়ার এবং ইন্টারন্যাশনাল কিছু আপনার স্ট্যান্ডার্ড থাকে, ওটাকেই বলে নর্মালি এসপিআই, স্ট্যান্ডার্ড ফার ইঞ্চ, যেটা হলো। আচ্ছা আচ্ছা, সুন্দর। আচ্ছা স্যার, আমার ব্যক্তিগত একটা কোয়েশ্চেন ছিল, যেমন একজন টেক্সটাইল ইন্ডাস্ট্রির স্টুডেন্ট, তার জন্য হচ্ছে যে মানে সুইং অথবা সেলাই এই জিনিসটা শেখাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? ধন্যবাদ, এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি মনে করি বা আমার যেটা সাজেশন, যে একজন টেক্সটাইল স্টুডেন্ট যারা আছে ওনাদের জন্য সুইং শেখাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনার সুইং নলেজ যদি আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্র্যাকটিক্যালি আসলে একটু ডিফিকাল্টিস ফেস করবেন, বা আপনি বুঝবেন না যে আপনার কোন প্রসেসে আপনার কোন স্টিচটা আপনার প্রোডাক্টের জন্য অনেক বেশি ফ্রেন্ডলি বা ফিজিবল। ইভেন দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় কিছু কিছু স্টেজে কিছু কিছু প্রসেসে ফ্যাক্টরি বুঝতে পারে না যে আসলে ওটা কীভাবে করবে এই স্টিচটা। তো সেই ক্ষেত্রে আপনার প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার প্র্যাকটিক্যাল নলেজ যদি আপনার সুইং সম্বন্ধে থাকে তাহলে যারা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ওনাদের প্র্যাকটিক্যাল গিয়ে কাজ করতে অনেক বেশি ওনাদের জন্য ইজি হবে, অনেক বেশি ইজি এবং অনেক বেশি কমফোর্টেবল। আচ্ছা, ইভেন এটা অনেক বেশি নিট, আমি মনে করি এটা অনেক বেশি নিট। ধন্যবাদ স্যার। আমাদের যা কোয়েশ্চেনগুলো ছিল, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, সেগুলো আমাদের স্টুডেন্টরা জানতে চেয়েছে, সব কিছুই আমরা মোটামুটি পেয়েছি। স্যার, লাস্ট আপনার কাছে জাস্ট একটা কোয়েশ্চেন আছে। এই টেকনিক্যাল ডিপার্টমেন্ট অথবা এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে ধরনের ডিপার্টমেন্টই রয়েছে সেগুলোতে যদি কেউ সফল হতে চায় তাহলে স্যার আপনার সব থেকে বেস্ট অ্যাডভাইসটা কী হবে? ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। আমি যেটা বলবো বা আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার নলেজ থেকে বা আমার অনেক লং কেরিয়ারে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, নর্মালি হচ্ছে আপনার একটা স্টুডেন্ট যখন ও পড়াশোনা করে সে বেসিক্যালি অ্যাজ আই নো ওরা থিওরিটিক্যালি পড়াশোনা করে, বাট প্র্যাকটিক্যাল হয়তো কিছু জিনিস আপনার টেক্সটাইলে অথবা কলেজে থাকে, বাট দে হ্যাভ সাম লিমিটেশন, যেটা প্র্যাকটিক্যালি আসলে ফুললি ওভাবে অ্যাপোর্ট দেওয়াটা আসলে সুযোগ হয় না ওনাদের লিমিটেশনের জন্য। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন একজন স্টুডেন্ট পড়াশোনা শেষ করে, থিওরিটিক্যাল পড়াশোনা শেষ করে দেখা যাচ্ছে যে ইন্টার্নশিপ করতে যায় আপনার যে কোনো ইন্ডাস্ট্রিতে, লাইক ইভেন আপনারা জানেন এখন আমাদের অফিস, ইভেন অনেক বাইং অফিসও আপনার পড়াশোনা শেষ করার পরে স্টুডেন্টরা ইন্টার্ন করতে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যালি ইন্টার্নশিপ করতে গেলে কিছু লিমিটেশন থাকে। ওখানেও লিমিটেশন হলে আসলে ওটার জন্য স্পেশাল কোনো টিম ফ্যাক্টরিতে অথবা বাইং অফিসে টিম থাকে না। দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট যখন ইন্টার্ন করতে যায় সে যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, লাইক ফ্যাক্টরিতে আপনার প্যাটার্ন, স্যাম্পল, সুইং, কাটিং, ওই যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে ওরা জাস্ট একটু বেসিক যে নলেজগুলো থাকে হয়তো ওগুলা পায়, বাট ওদেরও কিছু লিমিটেশন থাকে বিকজ অফ ওদের আপনার কোনো স্পেশাল টিম নেই যে ওদেরকে ফুললি আপনার হাতে কলমে সব কিছু একদম দেখা দিবে বা ট্রেন করবে, ওই সুযোগটা আসলে হয়ে ওঠে না। তো যতটুকু জানতে পারে হয়তো ওই মাধ্যমে ওরা জানতে পারে। সেক্ষেত্রে আমি বলতে চাই যারা ইউনিভার্সিটি অথরিটি আছেন
ওনারা বেসিক্যালি টেক্সটাইল এবং ফ্যাশনে আমাদের যেই থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি যেটা প্র্যাকটিক্যাল যে নলেজ স্টুডেন্টদেরকে দেওয়া বা প্র্যাকটিক্যাল যে বিষয়টা সেটা আরও বেশি জোরদার করা বা ওই জায়গাটাতে একটু বেশি ফোকাস করা, তাহলে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল এবং রিয়েল কাজ করতে গেলে অনেক বেশি সাপোর্ট দেবে এবং অনেক বেশি ইফেক্টিভ হবে। এই জায়গাটাতে আশা করি ওনারা কাজ করবেন, প্র্যাকটিক্যালের উপর অনেক বেশি ফোকাস দিবেন থিওরিটিক্যালের পাশাপাশি। সেক্ষেত্রে আমার স্টুডেন্টদের প্রতি অ্যাডভাইস থাকবে, স্টুডেন্টরা শুধু ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে না থেকে সাপোজ আমাদের প্র্যাকটিক্যাল যে অনেক বিষয়ের উপরে এখন দেখা যাচ্ছে অনেক ভোকেশনাল ইনস্টিটিউট আছে যারা প্র্যাকটিক্যালি অনেক বেশি স্টুডেন্টদের জন্য প্র্যাকটিক্যাল কাজ করতেছে বা প্র্যাকটিক্যাল ট্রেন করতেছে। ওই জায়গাগুলোতে স্টুডেন্টদেরকে ফোকাস দেওয়া উচিত বা চার্জ দেওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি গ্যাদার করলো স্টুডেন্টদের, সেক্ষেত্রে স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিটেড হবে ওনাদের প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে বা প্র্যাকটিক্যাল গিয়ে কাজ করতে। এটা আমার অ্যাডভাইস থাকবে স্টুডেন্টদের উপরে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, যেটা হলো স্টিচ ল্যাব ইনস্টিটিউট, যে আপনারা রিসেন্টলি এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল কোর্স আপনারা চালু করেছেন, যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করে যাতে আপনাদের এখানে প্র্যাকটিক্যালি অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে, যেটা হয়তো ওদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে গেলে। সেক্ষেত্রে আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ, আপনারা অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন বেসিক্যালি। তো বেসিক্যালি আমি মনে করি আসলে আমাদের যে সময়গুলো ছিল ওই সময়গুলোতে আসলে এই ধরনের অপরচুনিটিগুলো খুব লিমিটেশন ছিল, অত বেশি অ্যাভেলেবেল ছিল না। এখন তো আসলে অনেক ধরনের এই ধরনের ভোকেশনাল ইনস্টিটিউট আছে যারা প্র্যাকটিক্যালি স্টুডেন্টদেরকে অনেক বেশি হেল্প করতেছে। তো সেক্ষেত্রে আসলে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আপনারা এই এত সুন্দর একটা ইনস্টিটিউট চালু করার জন্য। তো এই ক্ষেত্রে আমি মনে করি আসলে অনেক বেশি বেনিফিটেড হবে স্টুডেন্টরা। ধন্যবাদ আপনাদেরকে। স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝে আসলে আপনার মূল্যবান সময়টা হচ্ছে যে আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের স্টুডেন্টদেরকে হচ্ছে যে অ্যাডভাইস করার জন্য। হ্যাঁ, আবারও ধন্যবাদ স্টিচ ল্যাব ইনস্টিটিউটকে। আমি স্টিচ ল্যাব ইনস্টিটিউটের দীর্ঘ সফলতা কামনা করছি। শেষ হলো আমাদের সেকেন্ড এপিসোড, দ্য টেকনিক্যাল থ্রেড মাস্টারিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড গার্মেন্ট ইঞ্জিনিয়ারিং। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো এপিসোডে। ধন্যবাদ।